গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। তো সকাল সকাল আমরা চলে এসেছি ভুট্টা ক্ষেত দেখার জন্য। তো দেখলাম আচ্ছা, আমাদের ভুট্টা খেতে নাকি ভুট্টা গাছ বেরিয়েছে নতুন। এই যে গাছগুলো দেখো দেখো, ও মাই গড, আর দেখো দেখো, এই যে যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ বেরিয়েছে, আর এটা হচ্ছে ভুট্টা গাছ। প্রচুর ভুট্টা গাছ বেরিয়েছে। ফাইনালি আমাদের মানে কি বলবো, নতুন চাষি নতুন মানে চাষ করা জমিতে নতুন ভুট্টা গাছ বেরিয়ে গেল। এই দেখো প্রচুর আছে, এই দেখো এই একটা গাছ, আর অনেক সুন্দর ছোট গাছ ছোট হয়েছে। এখনো, বুঝলে, মানে মাটিগুলো একটু উঠতে দেওয়া আছে না। আর যে এখানে একটা এখানে একটা এখানে একটা ছোট ছোট বেরিয়েছে, বুঝলে, এই যে এই যে গাছগুলো দেখা যাচ্ছে মাত্র বের হইতেছে, বুঝলে। মাত্র বের হইতেছে। এই সময় কিন্তু ভুট্টা খেতে ঢোকাই যাবে না, ঢুকলে গাছগুলো ভেঙে যাবে। তো ফাইনালি আমাদের ভুট্টা গাছ বেরিয়েছে। আবার এদিকে শাকগুলো দেখো কি সুন্দর ছোট শাক হয়েছে, এই দেখো, দেখে না ভীষণ খুশি লাগছে। এই যে এখানে একদম ছোট ছোট, হ্যাঁ, কত ছোট শাক বেরিয়েছে, ওই যে ওই দেখো কতগুলো বেরিয়েছে। এদিকটাতে বড় হয়েছে, হ্যাঁ ওগুলো বড় হয়েছে, ওগুলো 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 আলাদা শাক, আগে ফেলা হয়েছে না, বুঝলা। থেকে মানে দেরিতে আর কি হয়, এই জন্য ধনে মিষ্টি এখনো হয়নি, গাছ বেরোয়নি। আর তাছাড়া কিন্তু ভুট্টার সব গাছ প্রায় বেরিয়ে গিয়েছে, সব গাছ বেরিয়েছে। জমির ওই দিকের কোনাটাতে যেহেতু শাক ফেলেছি তাই এদিকে বেশি একটা আসা হয় না। আজকে জুয়ের পাপা বলছিল চলো তো ওইদিকে দেখি যে ভুট্টা গাছগুলো বেরিয়েছে কিনা। তো এদিকে এসে দেখি এই সাইডটা প্রায় শক্ত হয়ে যাচ্ছে, কারণ এইদিকে হাঁটাচলা করার একটা রাস্তা করে ফেলেছে মানুষ। মনে হয় এই সাইডেও একটা লাইন ছিল, হয়তোবা হবে না। আর যেহেতু শক্ত হয়ে যাচ্ছে, এখনও গাছ বেরোয়নি, হতেও পারে আবার। হইলে তো ভালোই, না হইলে আমি ভাবছি যে ওই সাইডটাতে আরও একটু কোদাল দিয়ে মাটিটা নরম করে সর্ষে বীজ ফেলে দেবো। আর জুয়ের পাপাকে বললাম কয়েকটা বাঁশ আমাদের নিয়ে এসে ওই সাইডটাতে একটু বেড়ার মতো করে বেঁধে দিলেই তো ওইদিকে আর কেউ যাওয়া আসা করতে পারবে না। তাই ও গেল বাড়িতে দা নিয়ে আসতে, বাঁশ কাটবে বলে। আর বাঁশের মুড়াগুলো কিন্তু গতকালকে সব নিয়ে গিয়েছে, যারা তুলে রেখে দিয়েছিল তারাই নিয়ে গিয়েছে। আর এখন দেখো বাঁশগুলো কিন্তু কাটতে কাটতে অনেকটা কমে গিয়েছে। হালা বাঁশটা এদিকে হেলে গিয়েছে, তো ওই হালা বাঁশটাই কাটতেছে। তবে এইগুলো থেকে আর কিছুদিন পরে যখন বৃষ্টির দিন করে আসে তখন আবার নতুন করে বাঁশ বেরোয়। বাছুরটার খড় শেষ হয়ে গিয়েছিল, তাই ও একটু খড় নিয়ে এসে দিল। আর কি বলতো, যেহেতু বাইরে আজকে প্রচুর ঠান্ডা, তার উপরে আবার চারিদিকে চাষ করা হয়েছে, তো গরু বাছুর বাঁধার সেরকম কিছু জায়গা নেই। সব জমিতে চাষ করা থাকলে ঘাসই তো থাকবে না, তো এই জন্য মাঝে মধ্যে ঘাস নিয়ে এসে দেয় কেটে, আবার মাঝে মধ্যে খড় নিয়ে এসে দেয়। আবার জানো, গরু গাছের পাতার সাথে কিন্তু বাঁশের পাতাগুলোও খায়। তো ও বলছিল আমাকে যে বাঁশের পাতাগুলো গরুকে দাও, তাহলে নষ্ট হবে না, খেয়ে নেবে। জুইও যেহেতু এখনও উঠেনি, তো আমি ভাবলাম দেখি এদিকে ও একা বাঁশ কাটতেছে, যদি হেল্প লাগে ধরার জন্য। পরে অবশ্য বাবা আর জুইয়ের পাপা দুজনে মিলে গিয়ে ওখানে বাঁশগুলো বেঁধে দিয়ে এসেছিল। তো আমি বাঁশের পাতাগুলো নিয়ে এসে এই যে দুইটা গরুকে ভাগ করে দিচ্ছিলাম। আর এখন যেহেতু বাছুরটা মোটামুটি অনেকটা বড় হয়েছে, তো গরুটা কিন্তু এখন বেশি দুধ দেয় না, ওই সামান্য একটু। তো ওখান থেকেই বাবা চা বানিয়ে খায়, আবার মাঝে মধ্যে জুইও খায়। আর এখন জুয়ের কাশিটা নেই, তাই ওকে দুধটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা থাকলে দেই, না থাকলে প্রোটিন পাউডারটা দিই। তো একটা বাঁশ কেটে ও এখন আর একটা বাঁশ কাটবে। আর বাঁশগুলো না এমন যে একটা বাঁশ আর একটা বাঁশের ভিতরে ঢুকে থাকে, বের করাই খুব মুশকিল হয়ে যায়, অনেক টানাটুনি করে বের করতে হয়। আর এই বাঁশটা কিন্তু একদম পুরাট হয়নি, এটা কিন্তু কচি একদম। তো কচিগুলো কাটা ঠিক না, তবে পুরাট বাঁশ খুঁজে পাচ্ছিল না একদম ভিতরে। অত ভিতরে থাকলে কাটতে আর টানতে খুব মুশকিল হয়। জানো, সকালবেলা উঠে শালিক পাখিগুলো এই বেঞ্চ, তারপরে গ্যাসের টেবিল থেকে শুরু করে বিশেষ করে বাইরে যদি কিচ্ছু খাবারের মানে এঁটো থালাগুলো থাকে, একদম শেষ করে দেওয়া অবস্থা। যাই হোক, খাবারগুলো তো খেতে পারে যদি একটা দুটো দানা পড়ে থাকে। আর প্রত্যেক দিন তো মুছতেই হয়, তাই না? তো একটু পরপরই আমি অবশ্য মুছে দিই, না হলে ওগুলো শুকিয়ে গেলে না মাটি সহ এসে পড়ে শালিক পাখিগুলো, তো পায়ের ছাপগুলো বসে যায়, তখন দেখতে ভালো লাগে না, নোংরা লাগে। তো যাই হোক, এখানে পালং শাকটা দেখো নিয়ে এসেছি বাজার থেকে, নষ্ট যাতে হয়ে না যায় এই জন্য আমি সকালবেলা উঠেই আগে পালং শাকটা কেটে নিচ্ছি। আজ ভাবছি পালং শাকটা বানাবো। আর এই কাঠটা যে আমি যেই কাঠটার মধ্যে রেখে শাকগুলো কাটছি, এটা কিন্তু ওই একটা বক্স ছিল কাঠের, ওই বক্সের ঢাকনাটা, ওটা খোলাও যায় আবার লাগানোও যায়। তো আমি ওটা নিয়ে আজকে একটু এভাবে কাটতে ট্রাই করলাম। এইভাবে কিন্তু আমি সবজি কাটি না, সবসময় হাতে ধরেই কাটি সবজি। তবে এই শাক জিনিসটা না, শাক কাটার কতগুলো মেশিন থাকে, সেই মেশিনগুলোতে কাটলে বেশি ভালো লাগে দেখতে, একদম ঝুড়ি ঝুড়ি করে কাটে।
এইভাবে শাক সবজি কাটলে ওই কাটারিটা একটু চোখাই লাগে, তো এই কাটারিটা কিন্তু বেশি চোখা ছিল না, এই জন্য কাটাটা ঠিক মতো হচ্ছিল না, মোটা মোটা হয়ে যাচ্ছিল। তবে সিমও কয়েকটা কেটে নিলাম ভাজা করব বলে। আজা আজা আজা, খাও 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 খাও। এই দেখো কি সুন্দর খাচ্ছে। সকালবেলা উঠেই ডগি ছানাটা আসলো, তো আমি ওকে কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম, রাতের একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিল, আর কয়েকটা জুইয়ের জন্য রেখে দিলাম। আর তারপরে হচ্ছে পালং শাকটা দেখে না আমার মাথায় একটা আইডিয়া আসলো যে প্রত্যেক দিন তো জুইকে ওই ব্রেড তারপরে আরও কী কী এগুলো দেই, আর তো আজকে একটু পালং শাক দিয়ে পরোটা বানিয়ে দিই। তারপরে দেখলাম আটাও আছে একটুখানি, তো জুইয়ের পাপা বলছিল যে পালং শাকটা দানা দানায় দিয়ে দাও, যেভাবে কাটছো ওইভাবেই। তো আমি বললাম না, ওইভাবে দিলে পুড়েও যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এই জন্য শাকটা আমি একদম মিক্সার মেশিনে বেটে নিলাম। আর শুধু জুইয়ের জন্য বানাবো ভেবেছিলাম, পরে আর একটু আটা আমি অ্যাড করেছিলাম। তো যাই হোক, একটু আটা আর সামান্য পরিমাণে লবণ আর পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে নেবো। জল টল দিব না এর মধ্যে, কারণ শাক থেকেই তো জল বেরিয়ে গিয়েছে, আর অল্প একটু আটা। বানাইতে চাইলাম আমি রুটির মতো করে বেলে পরোটা, তো দেখো এখন মনে হয় হবে গোলা রুটি। এদিকে জুয়ের পাপা তারা দিচ্ছে যে একটু করে চা করো, চা খেয়ে নিই। আর সকালবেলাটা চা না খেলে না ওই অনেক দুপুর পর্যন্ত, যখন ভাত রান্না হয় ততক্ষণ পর্যন্ত আর কিছু খাওয়াই হয় না, কারণ কাজে ব্যস্ত থাকি। এদিকে একবার কাজে ধরলে কাজ করতেই থাকি, তখন আর খাওয়ার কথাই ভুলে যাই। তো যেহেতু চা করব, তো আমাদের জন্য একটু 2টা করে বেশি করে বানালে আমরাও চায়ের সাথে খেতে পারবো। তো ওইভাবে আরেকটু আটা বেশি দিয়ে দিলাম। তো চলো, এদিকে তেল গরম হয়ে এসেছে। আসলে সাদা তেলটা আছে চোখে পড়লো, তো এই জন্য ভাবলাম বানিয়ে নিই, আর সাদা তেল না থাকলে বানাতামই না। সেদিন ফ্রাইড রাইস বানানোর সময় সাদা তেলটা নিয়ে এসেছিলাম, আর বেশিরভাগটাই রয়ে গিয়েছে। তো এভাবে দেখো তেলটা গরম করে আমি একটু করে দিচ্ছি। আর জুই যেহেতু কালো জিরা খায় না, তো এখানে কোনো জিরা টিরা দেয়নি, না হলে একটা দুটো কালো জিরার দানাও দিতাম, দেখতে ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো। তবে কি জানো, আমার মনে হয় এভাবে আমি পালং শাক দিয়ে প্রথম বানাচ্ছি আজ। আর এর আগে জুয়ের পাপা বানিয়ে খাইয়েছিল পালং শাক দিয়ে, তখন কিন্তু বাটেনি পালং শাকটা, এমনিতেই গোটায় দিয়েছিল কেটে কেটে ছোট করে। একদম বেশি ভাজলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো এই জন্য 2 সাইডটা ভালো করে ভেজে নিয়ে এই যে নামিয়ে নিলাম, আর এক এক করে বাকিগুলো ভেজে নিলাম। এই যে একটা হয়ে গেল পালং পরোটা জুয়ের। চলো আবার একটু তেল দিয়ে আবার ভেজে নেই, মনে হচ্ছে বেশ অনেক কয়েকটাই হবে। ট্রাই করি যে পরোটা খায় নাকি। সরো শোনো, দেখি খায় নাকি। এই দেখো ওখানে দাঁড়াইছে কোনো, ঠান্ডাতে কাঁপতেছে। বেশি করে দেইনি, কারণ দেখি আগে ট্রাই করে খাই কি না, অল্প করে, যেহেতু বাচ্চাটা এসেছে। আর ঠান্ডাতে এতটা কাঁপতেছে, তো কোথায় না কোথায় যাবে। বাইরে আরও এত ঠান্ডা পড়েছে আজকে, বলে বোঝাতে পারবো না। বললাম না, জমির ওইদিকে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর চাও করে নিয়েছি। প্রথমের গুলো ভালোই আছে, কিন্তু শেষের দিকে একটা দুটো ভেঙে গিয়েছে। এই যে প্রথমের গুলো একটু গোল হয়েছে। জুই চাটা খেয়েই ও বলছে যে ডগির ছানাটাকে একটা জামা পরাই দিই। তো আমি বললাম যে জুইয়ের সেই ছোটোবেলাকার সোয়েটারগুলো আছে না, অনেক সোয়েটার আছে যেগুলো পরে না, একদম ছোটোবেলাকার, আর ভালোই আছে, তো ওইগুলো থেকে একটা পরিয়ে দাও। আর বাবা ওইদিকে দেখো ছানাটাকে দেখে বলছে যে বাইরে এত ঠান্ডা, কোথা থেকে কোথায় যাবে, তো কাঁপতেছে এতটাই, দেখে একদম খুব কষ্ট হচ্ছে। তো বললাম যে একটা ছোট করে ঘরের মতো বানিয়ে দাও, তাহলে ওখানে বসে থাকবে, আরাম পাবে, ঠান্ডাটা লাগবে না। তো ওইদিকে দেখো কাঠ দিয়ে ঘিরে দিচ্ছে আর টিন দিয়ে। আর ওই ঘরটা দেখতেই পাচ্ছ অনেক দিনের পুরানো কাঠের দোতলা, কেউ ঘরের মধ্যে নেই, তো এই বারান্দাটা ফাঁকাই থাকে। তো বারান্দাটার মধ্যে একটা ছোট্ট করে ঘরের মতো মানে ঘিরে দিচ্ছে আর কি, যাতে আজকের রাতটা অন্তত ছানাটা ওখানে থাকতে পারে ঠান্ডাটাতে, বাইরে না থেকে। তারপরে যদি চলে যায় তো চলে যাবে। আর জুয়ের পাপা ওইদিকে এতটা কাঁপছে বলে হাত দিয়ে একটু আদর করে দিচ্ছে, তাহলে একটু গরম পাচ্ছে, আর চুপ করে আছে একদম। আর আমি এদিকে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন, তাই না? এক দিদিভাই আমাকে বলছিল যে তোমাদের ঘরের মেঝেতে পুরোটাতেই কালো প্লাস্টিকগুলো বিছিয়ে দিও, আর চারিদিকে পেরেক লাগিয়ে দিও। তো দেখা যাক, চেষ্টা করব। আর কি বলো তো, প্রায় অর্ধেকটাতে তো এই মাদুরটা বিছানো থাকে, যেহেতু ছোটো মোটো জায়গা, ছোট ঘর। আর বাকি অর্ধেকটাতে তো ওই ঠাকুরের সিংহাসন রাখা আছে, ওইদিকে ওই কার্পেটটা বিছানো। ছোটো বাচ্চাটা এই যে ঠান্ডাতে কাঁপতেছে, ওইদিকে এখানে একটু খড় নিয়ে এসে দিল, আর বাবা এই টিনটা দিয়ে দিল সাইডে, তাহলে এখানে একটু আরাম পাবে, কারণ আজকে ঠান্ডা খুব পড়েছে বলো। হ্যাঁ
ওই জন্যই কাঁপতেছে। বাইরে কি হাওয়া জমি বাড়ির ওইদিকে। এখন কি সুন্দর করে বসে আছে, ঠান্ডা লাগছিল না, ওই দেখো কাঁপে, বুঝছো? এখন আরাম পাইছি, দেখো চুপচাপ। টাটা। দেখো ঘর বানিয়ে দিলেও কি সুন্দর করে চুপ করে শুয়ে আছে। আর কি বলতো, যখন ওর ইচ্ছে হবে চলে যাবে, আবার ইচ্ছে হলে থাকবে, তো আমরা খেতে দেব। এদিকে বারান্দার সামনাটা প্রায় অর্ধেকটা প্লাস্টার করা কমপ্লিট, আর বাবাই কিন্তু করছে, মিস্ত্রি না ডেকে নিজেই, দেখতেই পাচ্ছ। বাপরে কি ঠান্ডা, এই দেখো আমার গাটা শিউরে যাচ্ছে, তো বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা। এদিকে ঠান্ডা তো প্রচুর লাগছে স্নান করার পর, কিন্তু কিছু করার নেই। আর কয়েকদিন ধরে চুলটাও আমি ভালো করে ভেজাচ্ছি না, কারণ চুলটা শুকাবেই না, না হলে ওই শ্যাম্পু করতেছি। তাছাড়াও স্মুথনিং করার পর বলেছে যে 1 সপ্তাহ পর শ্যাম্পু করে নিতে আর সাবান না লাগাতে। 1 সপ্তাহ তো আমার মনে হয় দেরি করি না, তো তার মধ্যেই 2 দিন আমার শ্যাম্পু করা হয়ে যায়। আর যে শ্যাম্পুগুলো নিতে বলেছিল ওই শ্যাম্পু নেইনি, আমি এমনিতেই সানসিল্ক দোকান থেকে ওই প্যাকেটগুলো পাওয়া যায় না, ওইগুলো নিয়ে এসে ব্যবহার করি। যাই হোক, ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই, কয়েকদিন ধরে সোয়েটার টোয়েটারগুলো ধোয়াই হচ্ছে না। আজ ধুয়ে দেবো, আজকে না শুকাইলেও 2-3 দিন পর তো শুকাবে। তো এই ভেবে আর কি বলো তো, সোয়েটার একবার গা থেকে খুললে না, তখন আর ঠান্ডাটা মানে কি বলবো, তখন যদি কাজ করতে থাকো বোঝা যায় না, কিন্তু যতক্ষণ সোয়েটার পরে থাকবে খোলার সময়টাই হচ্ছে মেন, ঠান্ডা লাগে। পঞ্চুটা ধুয়ে দিলাম, আর তার সাথে ওই পাতলা সোয়েটারটা ধুয়ে দিলাম। আর ওই পিঙ্ক কালারের পাতলা সোয়েটারটা না একটু নোংরা হলেই একদম পরতে মন চায় না, খুব নোংরা লাগে দেখতে, যেহেতু কালারটা হালকা, একটু যদি দাগ ভরে যায় তাতেই খুব নোংরা লাগে। তারপরে দেখো এদিকে আসতেই দেখি যে একদম বৃষ্টির মতো করে শিশির পড়ছে, আর আমাকে এই অবস্থায় দেখে মানুষের মনে হয় আরও বেশি ঠান্ডা লেগে যাবে। এই অবস্থায় আমি সোয়েটার ছাড়াই চলে এসেছি। এদিকে বৃষ্টির মতো শিশির পড়ছে, এদিকে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গায়ের লোম শিউরে উঠছে। কিন্তু ভাবলাম যে যেহেতু ধুয়ে দিলাম, তো আগে মেলে দিয়ে এসেই একবারে সোয়েটারটা পরিয়েছে। এখানে হচ্ছে আলু দিয়ে ব্রয়লারের মাংস, আর তার সাথে এই যে সাদা বেগুনটা ভাজা, আর বাঁধাকপি বেগুন আলু ঘন্ট। কেনা মাছ আর মাংস যতই থাক, সব থেকে বেশি ভালো লাগে নদীর মাছটা, কিন্তু এত ঠান্ডা জলটা থাকে যে নদীতে নামতে ইচ্ছে করে না। আজকে গাছগুলোতে জল দিতে হবে না, না? যে বৃষ্টির মতো করে জল পড়ছে। তো না, জামা কাপড় তো ধুয়ে দিলাম কিছু, কিন্তু আজ তো একদমই রোদের দেখা নেই, আর হালকা বৃষ্টিও হচ্ছে, ওই ঝিরিঝিরি আর কি, কুয়াশাটাই বৃষ্টির মতো করে পড়ছে, শিশিরটাই। তো হাওয়া আছে এদিকে, বাবা কি ঠান্ডা, চাদর ছাড়া চলে আসলাম। তো ভাবছি যে জামা কাপড়গুলো একদম গুটিয়ে রেখে দিই, বালতি ছাড়া চলে আসলাম। আবার কালকে আবার মেলে দিতে হবে, কারণ শুকাবেও না, আবহাওয়াটা এরকম। বাবা, এদিকে শিশির পড়ছে, এদিকে হাওয়া হচ্ছে, সব ভেজাই আছে, একদমই শুকায়নি। আমি হাত ধুবো এখন। এই রাম, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না, জল করতে। হাতগুলো কেন ইয়ে করছে, হাতগুলো হাতে ঢুকে দিতা। দিব তো, কই ও বেঁধে দেওয়ার মতো আছে আবার। দেখো জামা, জামাটা তো মেয়ে মানুষের মতো লাগিয়ে দিচ্ছে। ছাড়ো, ঘরটার মধ্যে ওর খড়গুলোর উপরে থাকতে ভালো লাগছিল না, হাঁটাচলা করছিল, আর এইদিকে ঠান্ডাতে একদম থরথর করে কাঁপছে। তাই ওই যে সোয়েটারটা একদম জামার মতো করে পরিয়ে দিল, আবার হাতগুলো দেখো কেটে দিয়ে, কিন্তু একটু পরে দেখি দাঁত দিয়ে কামড়ে নিজেই খুলে দিয়েছে, আসলে অভ্যাস নেই তো। হ্যাঁ, কে এটা, কতদিন পর, এটা কার কোলে উঠছে বলো তো? কে? আমি ভুলে গেছে। কে বলো? কাকাই, আসো। জুই দিদি কই? হ্যাঁ, এইগুলো কিন্তু তোমার জন্য গিফট। হ্যাঁ, তো এই যে আজকে মাহি সোনা আসলো, ওকে গিফট গুলো আমি দিয়ে দিলাম, এখন বাড়িতে নিয়ে দিয়ে আসবো। এইগুলো দিয়ে কি করবা বলো? হ্যাঁ, এটা রং, এটা দিয়ে রং করবা, আর এখানে বোতল আছে, টিফিন বক্স আছে, স্কুলে যাবা।
বলে আর এটা ব্যাগ, ঠিক আছে, ব্যাগ নিয়ে বই পড়তে যাবা, বই পড়বা, আর এখানে পেন্সিল রাবার আছে, ঠিক আছে, লিখবা। হ্যাঁ, তাহলে আমাকে এখন একটা পাপ্পি দাও। আমি কি হই বলো তো, বলো আমি কি হই? মিমি বলছে, মনে আছে ওর? আর আমি কি হই? এটা কি হয়? কাকাই। কি হই আমি? একবার বলো। তো এখানে ও নিয়ে এসেছে অল্প করে মাংস, আর মাংসের সাথে পাও আছে, আর তার সাথে ওই মুরগির ছালগুলো নিয়ে এসেছে। ছালটা আমার পছন্দ না বেশি একটা, তবে জুইয়ের বাবা খুব পছন্দ করে। তো চলো, মাংস দিয়ে রান্না হবে। জানো তো, যতক্ষণ পর্যন্ত মুরগির এই চামড়াগুলো পরিষ্কার করা না হয় ততক্ষণ পর্যন্ত দেখতে কি নোংরা লাগে আর কি ঘৃণা লাগে। কারণ ব্রয়লারের পালক তো বুঝতেই পারো কতটা নোংরা থাকে। তো আমি এখানে কড়াই ভর্তি গরম জল করে একটু ভিজিয়ে রাখলাম, পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আলু কেটে নিচ্ছি আমি, নতুন আলু। আলু আর মাংস আর হচ্ছে চামড়া সব কিছুই একসাথে রান্না করা হবে। আর বর বলছে যে আজকের রান্নাটা নাকি ওই করবে। আর ব্রয়লারের চামড়াটা খেলেও না আমি পরিষ্কার করতে পারি না, এইসব জিনিস খুব গন্ধ লাগে। আর একবার যদি নাকে গন্ধ লাগে, খাওয়া তো দূরের কথা, একটা মানে কি বলবো, গন্ধটা ভিতরে গেলে না তখন আর অনেক দিন পর্যন্ত খাওয়া হয় না। তো আমি এখানে আমাদের জন্য আর দিদিদের জন্য চাল দিয়ে দিলাম, আর চালটা দিদি বাড়ি থেকে নিয়ে আসলো। কারণ আজকে আবার আমাদের একটু চাল শর্ট ছিল, তো বস্তা নিয়ে আসার কথা ছিল, কিন্তু জুয়ের পাপা বস্তা না নিয়ে এসে খোলা চাল নিয়ে এসেছে, তা না হলে আমাদেরই চাল দিয়ে দিতাম। তো এখানে দেখো এখনো ছালগুলো পরিষ্কার করা হয়নি ভালোভাবে, তো ভাবলাম কি করা যায়, উনুনটা এত সুন্দর জ্বলতেছে। এই যে বেগুন পোড়া আর শুটকি পোড়া মাখা করে নেব। শীতের রাতে বেগুন পোড়া, দেশি দুনিয়া থাকলে ভালো হতো। আচ্ছা, তোমাদের এই বেগুন পোড়া কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে শীতের রাতের এই শীতকালের বেগুনগুলো। আর উনুনে প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি। মাছের ঝোল বলো আর মাংস বলো, আলুটা সবসময় একটু ভেজে দিলে না ভালো হয়। আর আমি এখানে আলুটা ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে নিলাম। তাতে কি হবে, আলুর কালারটা খুব সুন্দর আসবে, আর মাংসের কালারটাও। তো এখানে ব্রয়লারের ছালটা ও পরিষ্কার করে আমাকে ধুয়ে নিয়ে এসে দিল। আর এই ছালটা আর মাংসটা একসাথেই রান্না হবে। আর ছালটা থেকে কিন্তু প্রচুর তেল বেরোয়, সুন্দর পরিষ্কার লাগছে না? হ্যাঁ, সেই পরিষ্কার, এগুলো পরিষ্কার লাগতেছে। আর দেখো মাংসগুলো কিন্তু উপরে চামড়াটা তোলা হয়েছে না, তোলা হয়েছে, এইটু ইয়ে কালারটা থাকে একটু হালকা হালকা। সেদিন কেক বানানোর জন্য অনেক কয়েকটা লেবু নিয়ে এসেছিল, তো লেবু ছিলই। তো দিদি বলছে যে একটু লেবুর টুকরা কেটে এভাবে রস করে দে, তাহলে দেখবি মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে টক লাগবে না তো, কারণ এর আগে আমি একদিন একটা লেবু পুরোটাই দিয়েছিলাম চিপে, তো মাংসটা টক হয়েছিল খেতে। তো বলছে যে না, টক লাগবে না। আর সত্যিতে একদমই টক লাগেনি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকের মাংসটা। তো রান্নাটা দেখো তোমরা পুরোটাই। তারপরে এইদিকে দেখো কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে। আলুর কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর ওখানে বেগুন পোড়াটা আমরা মেখে চিরা দিয়ে খেলাম, কাঁচা চিরা ছিল। তার সাথে ও আবার আজকে শুটকি মাছ নিয়ে এসেছে। আসলে অনেকক্ষণ হয়ে যাবে রান্না করতে, খিদেও পাচ্ছিল। তো জুইয়েরও মনে হয় দেরি হয়ে যাবে খাওয়া দাওয়াটা, এর জন্য জুইকেও একটু চিরা আর ওই বেগুন পোড়া মাখা দিলাম আপাতত খাওয়ার জন্য, আর আমরাও একটু করে খেয়ে নিলাম। ছালটা তো পরে দিতে হবে না, কড়াইটা কেমন বাঁকা বাঁকা লাগতেছে। মাফলারটা ভালো করে দাও, ঠান্ডা লাগে না? ভালো করে দেবো। তো এখানে রান্না হচ্ছে আমাদের মাংস, আমাদের মাংস না, আমাদের রান্না হচ্ছে মাংস এখানে। আমি রান্না করতে নিয়েছিলাম, কিন্তু জুয়ের পাপা বলছে যে তুমি ছাড়ো, আমাকেই রান্না করতে দাও, কারণ তুমি নিজে রান্না করলে তুমি খেতে পারবে না।
তো ও আবার এর আগের দিন মাংস রান্না করেছিল, বাবাও বলছিল যে দারুণ হয়েছিল মাংসটা, তো আজকে এই জন্য ওই রান্না করছে। তো এখানে এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন ছালটা দিল। কষাচ্ছে। আজকে মনে হচ্ছে মশলাটা একটু কম হয়ে গেছে কোন কিছু মশলা মাংসর জন্য। না এই যে বুঝতে এখন পারবো না, দেখবে এখন সিদ্ধ হবে না, এখনো তো সিদ্ধই করোনি। রসুন আর আদাটা একটু থেতো করে দিয়েছি। এখানে আছে ধনে গুঁড়া, তারপরে গরম মশলা তো সবার শেষে দেওয়া হয়েছে, তারপরে জিরার গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ, লবণ, এই সব দিয়েই রান্না আজকের। আর তেজপাতাটা ছিল না আপাতত। যখন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তখনই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি দেখো এই যে রান্না হইলো, আর কালারটা জাস্ট দেখো তোমরা, কি সুন্দর কালার এসেছে। আর তেল বেরোয় না। সিদ্ধ হয়েছে তো সেই, হ্যাঁ আরে হবেই সব সিদ্ধ, আমি এই চেক দেখো। করি না ঠিকই। দেখেই মনে হচ্ছে যে কখন আর খাবো। তুমি বলছো মশলা মশলা হয়েছে না? হ্যাঁ এই দেখ। তো এখন আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। এদিকে খাবারটা সাজিয়ে নিই। ব্যাস। বেশি বেশি দেওয়া ভালো। বাবা রাতে বেশি ভাত খায় না, তবে একটু আগেই খায়, তবে তবুও আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এই চামড়াগুলো পরিষ্কার করতে না অনেকটা সময় লাগে। তো এখানে বাবার জন্য দিদি ভাত সাজিয়ে দিচ্ছে, আমি ওদিকে জুইকে খাওয়াচ্ছিলাম। আর এই ডগি ছানাটাকে ও ভাত মেখে দিল, আর তার সাথে ওই নরম মাংস দিয়েছিল। এই যে পরোটা দিয়েছিল কিন্তু খায়নি, ফেলে দিয়েছে, ওই একটাই টুকরা খেয়েছিল। তো বন্ধুরা এই যে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের ঘরটা অনেক ছোট, তো জায়গা হয় না বেশি, আর বাইরে সেই ঠান্ডা না, বাইরে ঠান্ডা, তো এই জন্য ওই ঘরে নিয়ে গিয়ে খাচ্ছে বাবা। তো এখানে এই যে বাটির মধ্যে মাংস সাজিয়ে নিয়েছি, দিদি সাজিয়েছে, আমি সাজাইনি, আমি জুইকে খাওয়াচ্ছিলাম তখন। তো এই যে ভাতও সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবার জন্য। এখানে তার সাথে আছে এই যে শসা আর পাতিলেবু, আর এই দেখো মাংসগুলো কি সুন্দর সাজিয়ে নিয়েছে। তো ভাজতে বাড়িতেই ছিল, এতক্ষণ পড়াশোনা করছিল, যেহেতু পরীক্ষা সামনেই, তো এখন ডাকলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আসলো, এখন খাওয়া দাওয়া করি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।